আজকের চ্যাপ্টার হলো পারমিউটেশন এন্ড কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ। কথা শুনতেছো না? কথা শুনতেছো? হ্যাঁ স্যার। স্যার এগুলো কখন লেখছেন? একটু আগে লিখছি, ক্লাস শুরুর আগে। এগুলো সব শিটে আছে। আচ্ছা, আমরা আগে বিন্যাস কাকে বলে এবং সমাবেশ কাকে বলে এবং এই দুটোর পার্থক্য বের করার চেষ্টা করব। হ্যাঁ, কি বলছে এখানে, যে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সবগুলো জিনিস নিয়ে যত উপায়ে সাজানো, বাছাই বা নির্বাচন করা যায়, এদের প্রত্যেকটিকে বলা হয় একটি বিন্যাস বা সমাবেশ বলতে। আর তুমি একটা জিনিস নিলা, ওইটাকে তুমি যদি যত উপায়ে কি করতে পারবা, সাজাইতে পারবা, সাজানো যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা বিন্যাস। আর যদি ওইখান থেকে বাছাই বা নির্বাচন করি সেটাকে বলবো আমরা সমাবেশ। সঙ্গে একই, বেসিক্যালি এখানে পার্থক্যটা কি, যদি সাজানোর কথা বলে তাহলে করবো আমরা বিন্যাস, আর যদি নির্বাচন বা বাছাই করতে বলে তাহলে বলবো এটাকে সমাবেশ। ঠিক আছে, এখন আর একটু ক্লিয়ার হবে যখন আমি উদাহরণ দেখাবো, তখন আরো ক্লিয়ার হবে। যদি এখানে মনে রাখবা যে কতগুলো জিনিস, মানে অনেকগুলো জিনিস থেকে তুমি কি করতেছো, ওই সবগুলো জিনিস নিতেছো, সবগুলো জিনিস নিয়ে ওই জিনিসগুলোকে সাজানো বা নির্বাচন করতে বলা হলে আমরা বিন্যাস বা সমাবেশ বলবো। তো সাজানো বললে বিন্যাস বলবো, আর যদি নির্বাচন বা বাছাই করতে বলে তাহলে আমরা এটাকে সমাবেশ বলবো। তো বিন্যাস আর সমাবেশের মধ্যে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, এই পার্থক্যগুলো তোমাকে জানতে হবে কারণ এটা পরীক্ষায় আসে। তো আমরা পার্থক্যগুলো একটু লিখি। হ্যাঁ, বিন্যাস আর সমাবেশের মেইন জিনিসগুলো কি কি কাজ করা হয়, হ্যাঁ, এবং কোনটা মানে বিন্যাসে কি কি বিষয় নিয়ে কাজ করা হয় আর সমাবেশে কি কি বিষয় নিয়ে কাজ করা হয় সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আছি পারমিউটেশন। পারমিউটেশন এটা একটু তোমরা খাতায় লিখে নাও। প্রথমে আমরা দেখবো টপিকস, হ্যাঁ, অর্থাৎ পারমিটেশনে কি করব আর কম্বিনেশনে কি করব। প্রথম টপিকটা হচ্ছে ফোকাস, অর্থাৎ তুমি কোন বিষয়ের উপরে তুমি ফোকাস করবে। হ্যাঁ, পারমিটেশনে কোন বিষয়ের উপর ফোকাস করবে এবং কম্বিনেশনে কোন বিষয়ের উপর ফোকাস করবে সেই জিনিসটা আমরা লিখব। পারমিটেশনে অলওয়েজ কি করতে হবে, বিন্যাস, বিন্যাসের উপরে ফোকাস করতে হবে। মানে আপনি সাজানো, মনে করো এরকম একটা ওয়ার্ড দিয়ে দিল, মনে করো ঢাকা, স্যার এই লেখাগুলো ক্লিয়ার বোঝা যাইতেছে না। সবার সমস্যা নাকি? হ্যাঁ স্যার, মানে লেখাগুলো ক্লিয়ার না। নেটওয়ার্কে মনে প্রবলেম করতেছে। তাহলে একটু ওয়েট করো, হয়তো ঠিক হয়ে যাবে। স্যার ঢাকা বানানে কি এটা এইচ লেখছেন লাস্টে? আর ভুল হয়েছে, একটা লিখলেই হলো। আমি একটা ওয়ার্ড দিলাম, জাস্ট মনে করো কি ধরা যায়, একটা ওয়ার্ড দিতেছি, মনে করো ইসলাম। স্যার এটা কি পুরোটা তুলতে হবে? না, এই নিচেরটা তুললে হবে, উপরের এটা তোলা আছে, শীটের মধ্যে লেখা আছে। মনে করো ইসলাম, হ্যাঁ, একটা শব্দ, ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে তুমি কতভাবে সাজাতে পারবা। সাজানো বলতে তুমি এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে করে কতগুলো করতে পারবা। মনে করো ইসলামের আইটা পরে দিলাম আমরা,
এস আই এল এ এম, আবার আই আবার পরে দিলাম এস এল আই, এরকম যত ওয়েতে সাজানো যাবে। হ্যাঁ, এই সাজানোকে আমরা বলতেছি এক একটি বিন্যাস। এখন প্রশ্ন হলো, আমি তো এখানে মান তো কয়টা, সাপোজ দুইটা দুইটা মান দিয়ে আমরা দেখাই, এ আর বি। মনে করি এটা একটা ওয়ার্ড এ বি, তুমি এটা কত ভাবে সাজাতে পারবা? এ বি একটা ওয়ে, মানে যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা, আরেকটা ওয়ে কি বি আর এ, নাকি? তাহলে কয়টা হলো? এই একটা, এই একটা, ঠিক আছে? দুইটা ওয়েতে তুমি এ বি কে সাজাইতে পারো। এরকম যত সংখ্যা বাড়বে এরকম সাজানোর মাত্রাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আর ফার্স্টের ঘরে উপরে হেডলাইনটা কি লিখছেন বোঝা যায় না। ফার্স্টের করে টপিকস, এরপরে পারমুটেশন, পরেরটা হলো কম্বিনেশন, ঠিক আছে? টপিকস, পারমুটেশন এন্ড কম্বিনেশন। তাহলে বিন্যাস বলতে বুঝতে পারছো কি বলছি? যে এই একটা শব্দ, এই শব্দটাকে কত ভাবে তুমি সাজাতে পারবা। সাজানো বলতে এটা উলট পালট করে করে কতগুলো ওয়েতে সাজাতে পারবে। হ্যাঁ, তো তাহলে এখানে পারমিটেশনে কি বিষয় বিবেচনা হবে? এখানে অ্যারেঞ্জমেন্টের বিষয়টা বিবেচনায় আসবে। এ ডাবল আর এ এন জি ই, পারমিটেশনে তুমি অলওয়েজ কি চিন্তা করবা? সাজানোর বিষয়টা চিন্তা করবা। আচ্ছা, সরাসরি তাহলে কোশ্চেনে পারমিটেশনও বলতে পারে, অ্যারেঞ্জমেন্টও বলতে পারে, ঠিক আছে? এরপর সে কম্বিনেশন। কম্বিনেশনের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে কম্বিনেশনের কাজ কি। মনে করো একটা টিকেট, মনে করো একটা বাস, হ্যাঁ, একটা বাসে কার লিখলাম, হ্যাঁ, একটা গাড়িতে সিট আছে মনে করো 9টা, একটা গাড়িতে সিট আছে 9টা। তোমাকে বললো যে এই 9টা সিটের মধ্যে সে কি করবে, কমপক্ষে না সরি 2টা কার বলবে, তার একটু বুঝতে সুবিধা হবে। কার এ নাম্বার দিলাম আমি, কার এতে মনে করো 10টা সিট আছে, উপরে এটা লিখে মুছে দিই। আর কার বিতে মনে করো 5টা সিট আছে, ঠিক আছে? এখন বললো তোমাকে যে কমপক্ষে 2জন করে নিয়ে কত ওয়েতে এরা, মানে টোটাল মনে করো ভ্রমণে যাবে, 2টা গাড়িতে তারা ভ্রমণে যাবে, কয়জন ব্যক্তি? ধরে নিলাম যে 6জন ব্যক্তি ভ্রমণে যাবে। তো সে কি বলছে, যে 2টা গাড়ি আছে, একটা গাড়িতে 6জন মানে কম হয়ে যায়, 12জন দিই, 2টা গাড়িতে 12জন লোক যাবে। এখন তোমাকে বললো যে কমপক্ষে একটা গাড়িতে 5জন থাকতে হবে। তুমি যেই গাড়িতেই যাও না কেন, 2টা গাড়ি আছে, কমপক্ষে বলে দিল যে কতজন যাইতে হবে? 5জন। তাহলে এখন তুমি 5জন করে কত ওয়েতে যাইতে পারবে? তুমি চিন্তা করতে পারো যে আমি এইখান থেকে এই গাড়িতে 5জন নিব, আর আমাদের 12জন হইতে আরো কতজন লাগবে? না, এখানে 5জন আছে, এখানে আগে 5জন দেবো। হ্যাঁ, এখানে 5জন, যেহেতু 5টা সিট আছে, আমি 5জন এটার মধ্যে নিলাম, তাহলে আমাদের 12জন হইতে আরো কতজন লাগবে? 7জন নিলাম। এইটা এই একটা ওয়েতে তুমি যাইতে পারবা। আবার তুমি এখানে 4জন নিলে, একজন কম নিয়ে এখানে একজন বেশি নিলা, তাহলে এই একটা ওয়েতে তুমি যাইতে পারতেছো। আবার চিন্তা করলা যে আর কোনো ওয়ে আছে? আমি কি বলছি আবার একটু বলি, কোশ্চেন একটু মিস্টেক হয়ে গেছে। বলতেছি যে এই 12জন তারা কি করবে? ভ্রমণ করবে। একটা শর্ত দিয়ে দিয়েছি, মনে করো তখন 5জন, 5টা মিস্টেক আছে, মনে করো 3জন একটা গাড়িতে অবশ্যই থাকবে, 3জন অবশ্যই থাকতে হবে, এরকম কোশ্চেন। প্রশ্নে বললে একটা গাড়ি, 2টা গাড়ি আছে, একটা গাড়িতে 10জন আর একটা গাড়িতে 5জন, 12জন ভ্রমণ করবে, একটা গাড়িতে কমপক্ষে 3জন থাকতে হবে। আমি প্রথমে কি করলাম, এই গাড়িতে সবাইকেই নিলাম, মানে 5জন নিলাম, যেহেতু 5টা সিটি ফিল আপ করলাম, এই গাড়িতে 7জন দিতে হবে, তাহলে 12জন মিল করতে। আবার এই গাড়িতে মনে করো 4জন দিছি, আমাদের এই আরো 8জন নিতে হবে এই গাড়িতে। আবার মনে করো আমি এখানে 3জন নিলাম, তাহলে আমাদের 12জন মিল হইতে আর কত লাগবে? আর 9জন লাগবে, ঠিক আছে? এরপরে আর যাওয়া যাবে না, কারণ আমাদের শর্তই দিয়ে দিছে 3জন। এইরকম ভাবে এখানে একটা ওয়ে পেলাম, এইখানে একটা ওয়ে পেলাম, এইখানে একটা ওয়ে পেলাম, ঠিক আছে? তাহলে এই যে এই ওয়ে গুলো সব যোগ করলে যেটা হবে সেটাকে বলতে হবে কম্বিনেশন। অর্থাৎ
অনেকগুলো মান থেকে তোমার যদি কোনো সিলেকশন করতে বলে, ঠিক আছে, অনেকগুলো মান থাকবে বা অনেকগুলো ইনফরমেশন থাকবে, সেখান থেকে তোমাকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক ভ্যালু সিলেক্ট করতে বলে, সেটাকে আমরা বলবো কম্বিনেশন। তাহলে কম্বিনেশনের কাজ কি? সিলেকশন করা। আর অ্যারেঞ্জমেন্টের কাজ কি মানে পারমিটেশনের কাজ কি বলছিলাম? অ্যারেঞ্জমেন্ট করা, সিলেকশন। তার মানে কার ফোকাস কি? পারমিটেশনে ফোকাস করতে হবে অ্যারেঞ্জমেন্টে, আর কম্বিনেশনে ফোকাস করতে হবে সিলেকশনে। তাহলে প্রশ্নে সরাসরি পারমিটেশন বলতে পারে, পারমিটেশন না বলে অ্যারেঞ্জমেন্ট বলতে পারে, আবার কম্বিনেশন সরাসরি বলতে পারে অথবা সিলেকশন বলতে পারে, ঠিক আছে? তুমি সিনোনিম ইউজ করতে পারো। এরপরে এটা হলো তুমি কি বিষয়, মানে কি দেখে বুঝবে কোনটা কি। হ্যাঁ, এটা প্রথম ফোকাস। টপিকস টু এলিমেন্ট। আর তুমি পারমিটেশনে কি কি বিষয় নিয়ে কাজ করবা, আর কম্বিনেশনে কি কি বিষয় নিয়ে কাজ করবা। এবার এখানে ডিজিট, বিভিন্ন সংখ্যা দেওয়া থাকবে, সেগুলো নিয়ে কাজ করতে পারো। তারপরে বিভিন্ন নাম্বার, ডিজিট, লেটার, ওয়ার্ড, এই জিনিসগুলো নিয়ে পারমিটেশনে কাজ করা হয়, ঠিক আছে? প্রশ্নে ডিজিট, নাম্বার, লেটার, ওয়ার্ড এগুলো থাকলে বুঝতে পারো তোমাকে পারমিটেশন করতে হবে। আর এইখানে স্যার লেখাগুলো বোঝাই যাচ্ছে না, লিখতে পারতেছি না। সমস্যা তো হওয়ার কথা না। আমার এখানে তো নেটওয়ার্ক ফুল দেখাইতেছে, তারপরে কি সমস্যা? আচ্ছা, আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি। এখন কি ঠিক হয়েছে নাকি? না স্যার। সবারই কি সমস্যা? বাকিদের সমস্যা হলে আমি মোবাইল ডেটা চালু করি। বাকিদের কি সমস্যা একটু বলো তো, দেখা বোঝা যায়? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ স্যার, বোঝা যায়। বোঝা যায় না। একজন বলতেছে বোঝা যায়, আর বাকি? আচ্ছা, আমি করতেছি, কমই বোঝা যায় আজকে। দেখতেছি। এখন দেখো তো, এখন যদি না দেখা যায় তো তোমাদের সমস্যা, কারণ আমি ওয়াইফাই অফ করে মোবাইল ডেটা অন করছি। এখনো কি প্রবলেম? হ্যাঁ স্যার, একই রকমই তো দেখা যায়। তোমাদের নেটওয়ার্ক, আমি তো এই স্যার কি সেম। বলে, সমস্যা নাই, আপনি মুখে বলেন, আমরা লিখতে থাকি। আমি তো ওয়াইফাই অফ করে মোবাইল ডেটা অন করছি, তো যে কোনো একটাতে সমস্যা, দুইটাতে তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, প্রথমে তাহলে আমি পারমিটেশনে কি বললাম? ডিজিট, নাম্বার, লেটার, ওয়ার্ড, এইগুলো নিয়ে কাজ করা হবে। আর কম্বিনেশনে কাজ করা হবে টিম, কমিটি, গ্রুপ, পার্টি, এইগুলো যদি বলা থাকে তাহলে আমরা কম্বিনেশন করব। টিম, কমিটি, গ্রুপ, তারপরে পার্টি, এই বিষয়গুলোর কথা বলে আমরা কম্বিনেশন করব, ঠিক আছে? এরপরে আমাদের অ্যান্সার কার কেমন হবে, অর্থাৎ কার ভ্যালু কেমন হইতে পারে, এগুলো ভ্যালু লিখি। ভ্যালু বলতে যে অ্যান্সার বের হবে আমার অঙ্ক করার শেষে, সেটার কথা বলতেছি। তো আমরা যদি পারমিটেশন করি, এই ভ্যালুটা হলে হাই দেখাবে, হ্যাঁ, মানে ভ্যালুটা কম্বিনেশনের চাইতে বেশি হবে, এটা কি হবে? লোয়ার হবে, ঠিক আছে?
পারমিটেশনের রেজাল্ট অলওয়েজ বেশি হবে, কম্বিনেশনের রেজাল্ট অলওয়েজ কম হবে। তারপরে আসি নিচে জায়গা নেন, উপরে লিখলাম। পরের টপিকসটা কি হইতে পারে, উপরে লিখতেছি। হ্যাঁ, পরের টপিকসটা হলো কনসেপ্ট। কনসেপ্ট এটা একটা জটিল ধারণা। হ্যাঁ, পারমিটেশন একটা কমপ্লেক্স বিষয়, আর কম্বিনেশন এটা সিম্পল বিষয়। এগুলো পার্থক্য আসে কিন্তু পরীক্ষা। হ্যাঁ, এইভাবে অল্প অল্প করে লিখে দিলে সমস্যা নেই, স্যার বুঝে দিতে হবে। কারণ একদম নর্মাল ভাবেই বলা হইতেছে এখানে, বেশি পেঁয়াজ বসে এক কথায় শেষ। কনসেপ্টের পরে আসবে তোমার ইউজ, ইউজ না সরি ডিরেকশন। ডিরেকশন মানে এখানে কি ডিরেকশনে কাজ করা হয়। ইটস ফলো অন অর্ডার, it follows an order. এটা কি অর্ডার অনুসরণ করবে। হ্যাঁ, অর্ডার বলতে তোমার সিরিয়ালটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, অর্ডার মেনটেন করবে। আর ইট ফলো নো অর্ডার, এখানে কোনো অর্ডার ফলো করা হবে না। ইট নো ফলো an order, লিখলাম ইট ফলো নো অর্ডার। তার মানে এখানে অর্ডার ফলো করা হবে আর ওইখানে অর্ডার ফলো করা হবে না। কনভারসেশন সর্বশেষ সূত্র লিখবো আমরা। হ্যাঁ, ফর্মুলা। ফর্মুলা কি, পারমিটেশনের ফর্মুলা হচ্ছে এইটা, NPR is equal to n ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল সাইন এটা। হ্যাঁ, আশ্চর্যবোধক চিহ্নের মতো অনেকটা। স্যার এটা কি লিখছেন, ফার্মেল নাকি? হ্যাঁ, ফর্মুলা লিখছি কেন, ফর্মুলা। হ্যাঁ, NPR অর্থাৎ পারমিটেশনের ফর্মুলাটা কি হবে, NPR। ঠিক আছে, এই লেখার স্টাইলটা বুঝছো কিভাবে লিখতে হবে। যে ইকুয়ালের পাশাপাশি থাকবে কি, পি এর নিচে আর, আর পি এর উপরে হলো এন। কি হবে, ইজ ইকুয়ালের বরাবর। হয়তো আমার ওইখানে ভিডিওতে একটু উপরে নিচে দেখা যাচ্ছে, এখানে আবার ঠিকই দেখা যাচ্ছে। আমি একটু আরেকটু করে লিখি, পি এর বরাবর হবে ইকুয়াল, পি এর উপরে এন আর নিচে হলো আর। সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল, নিচে হলো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই হলো পারমিটেশনের সূত্র। আর কম্বিনেশনের সূত্র হচ্ছে NCR, এর জন্য পারমিটেশন, আর পি এর নিচে কি আর ওটা? হ্যাঁ আর, আর সি এর জন্য কম্বিনেশন। স্যার উপরে ওইটা কি এন n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল এটা আশ্চর্যবোধক চিহ্নের মতো অনেকটা, ফ্যাক্টোরিয়াল সাইন। অনেকে ফ্যাক্টোরিয়ালটা এইভাবে দেয়, এইভাবেও ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়, এরকম ভাবে দেয়। স্যার নিচে কি n মাইনাস আর লিখছেন? হ্যাঁ, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অনেকে এইভাবেও দেয়, ফ্যাক্টোরিয়াল সাইনটা এইভাবেও দেয়, আবার এইভাবেও দেওয়া যায়, দুইটা ওয়েতে দেওয়া যায়। এখানে আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই কয়টা পার্থক্য জানলেই হবে। এই পার্থক্যর বিষয়গুলো আমরা অঙ্কে অ্যাপ্লাই করব এখন। তাহলে কয়টা পার্থক্য দিছি, 1 2 3 4 5 6টা দিছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 5 6। এই সবগুলো জিনিসই কিন্তু আমার একটা অঙ্কে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এই জন্য এইগুলো করানো, মানে এটা দেওয়া। সবগুলো অঙ্ক যখন করতে যাবা সবগুলো কনসেপ্ট আসবে তোমার অঙ্কের মধ্যে।
প্রথমে বলছি কি অ্যারেঞ্জমেন্ট, কোশ্চেনে বলে দিবে কি করতে হবে, ওইটা হলো প্রথম ধাপ। সেকেন্ড ধাপ, প্রশ্নের তুমি ইনফরমেশন দেখলেই বলতে পারবা যে এটা কি পারমিটেশন করবো না কম্বিনেশন করবো। কিভাবে চিনবে? যে ডিজিট, নাম্বার, লেটার, ওয়ার্ড এগুলো দেখলেও বোঝা যাবে অনেকটা যে পারমিটেশন হবে কি কম্বিনেশন হবে। এখানে টিম, কমিটি, গ্রুপ, পার্টি এগুলো করতে বললে কম্বিনেশন হবে। তারপরে অ্যান্সার দেখে বলতে পারবা অ্যান্সার এটা সবসময় বেশি হবে, এটা কম হবে। এটা নাইলে না বোঝা যাবে, কারণ কমপ্লেক্স জটিল এটা বুঝতে পারবে, এটা হয়তো সমস্যা হবে। ডিরেকশন এটা বিভিন্ন ওয়ার্ডার মেনটেন করবে, এটা ওয়ার্ডার মেনটেন করবে। আর এই সূত্র তো অ্যাপ্লাই হবে পরীক্ষা, এটা কিন্তু 1 মার্কের জন্য আসে যে পারমিটেশনের সূত্র কি, কম্বিনেশনের সূত্র কি, বা এনপিআর সমান কত, এনসিআর সমান কত, 1 মার্কের কোশ্চেন আসে। এখন আমরা পার্ট এ তে যাব। পার্ট এ তে যাব আমরা এখন। সবার তোলা হয়েছে? কোনো লেখা বুঝতে সমস্যা হলে বলে আমি বুঝে দেবো না। আজকে আমার নেটওয়ার্ক তোমাদেরই সমস্যা না আমার সমস্যা নেই, আমি তো দুইটাতে ট্রাই করলাম, দুইটাতে বলতেছে এক। হয়েছে? জি স্যার, শেষ তো। পার্ট এ তে যাব। ক বিভাগের কিছু কোশ্চেন আছে, যারা শীট পাইছো দেখো, আর যারা শীট পাও না গুগল ড্রাইভে শীট পাবা। লিংক যদি না থাকে আমার বলে আমি আবার দিয়ে দিব না তোমাদের। আমি প্রথম যখন দিছি দিয়ে বলছিলাম এটা সেভ করে রাখতে, সেভ করা থাকলে ওইখানে বারবার ঢুকলেই নতুনগুলো পাবো, না আপডেট করা ফাইলগুলো। এক নাম্বারে ছিল হচ্ছে বিন্যাস কাকে বলে, এটা বলছি আমরা। সমাবেশ ছিল, সেটাও বলছি। 3 নাম্বারে যে পার্ট এ তে কোশ্চেন ছিল সেটাও আমরা কিন্তু পড়ে ফেলছি, এনসিআর এবং এনপিআর এর সূত্র লিখতে বলছি। তাহলে আমরা কিন্তু ওই যে পার্থক্যের মধ্যেই কিন্তু আমরা 3টা বিষয় পেয়ে গেছি। এরপরে জানতে চাইছে যে এনপিআর এবং এনসিআর এর ভাগফলের মান কত। কোশ্চেন নাম্বার 4, এনপিআর এবং এনসিআর এর এর রেজাল্টটা কত সেটা বের করতে বলছে। তো আমরা উপরে প্রথমে এনপিআর এর সূত্র লিখি। এনপিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। কত লেখা যদি বোঝা না যায় তাহলে আমি যে বলতেছি বলাটা শুনে শুনে একটু লেখা প্রশ্ন। n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা হলো এনপিআর এর সূত্র। আর এনসিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। উপরেরটা সূত্র ভাঙলাম, নিচেরটা সূত্র ভাঙলাম। এরপরে এইটার সাথে এটা কি ভাগ আকারে, তাহলে আমরা লিখি n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু এই নিচের ভ্যালুটা উপরে চলে যাবে, যেহেতু এটার সাথে ভাগ করতেছি এটা কি উল্টায় যাবে, অর্থাৎ উপরে হবে r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল আর নিচে হবে n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? এখন দেখো আমরা এই n ফ্যাক্টরিয়াল আর এই n ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, এটা পুরাটা কাটা, এটা পুরাটা কাটা, থাকে কি শুধু r ফ্যাক্টরিয়াল থাকে। আমাদের এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হলো r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, পার্ট এর অঙ্ক। আমাদের সলিউশনে ডাইরেক্ট r ফ্যাক্টরিয়াল লিখে দিছে, বোঝাও যায় r ফ্যাক্টরিয়াল, কারণ এই সূত্রের সাথে এই সূত্রের পার্থক্য কি দেখো তো, এইটা আর এটা কিন্তু সেম, শুধু r ফ্যাক্টরিয়ালটা বেশি। এই অ্যান্সার r ফ্যাক্টরিয়াল লিখেছি। পরীক্ষা একটু করে দেওয়ার চেষ্টাই করো ডাইরেক্ট না লিখে। 5 নম্বরের ফুল সলিউশনটা আমি কোনো জায়গায় পাইনি, ডিরেক্ট 11 লিখে দিচ্ছে। এখন 11 কেন হয়েছে সেটাও কোনো ব্যাখ্যাই তারা দেয়, এই জন্য এটা আমি দেখাই দিতে পারতেছি না। আমরা 6 আর 7 দেখি। 6 এটা তুলছি। 6 নম্বরে বলছে, পার্ট এর 6 নাম্বার কোশ্চেনে বলছে ঢাকা। ঢাকা শব্দটা কি করতে বলছে? এই শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে।
এই ঢাকা তুমি কতভাবে সাজাতে পারো? তুমি যদি নিজে নিজে ট্রাই করো এরকম ভাবে, যে আমি একটা একটা করে ট্রায়াল দিই, হ্যাঁ, DHAKA এইভাবে একটা সাজানো যাবে, আবার HDAKA এভাবে সাজানো যাবে, আবার HADKA এভাবে সাজানো যাবে। এরকম কিন্তু তুমি খালি পড়তেই থাকবা, হ্যাঁ, তুমি খুঁজে পাইতে তোমার কষ্ট হয়ে যাবে, পাওয়া কিন্তু অনেক সময় লেগে যাবে এইভাবে পড়তে গেলে। তো এই জন্যই আমাদের কি ফর্মুলা ইউজ করা হয়, যে এই শব্দটাকে উলট পালট করে এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, একটার জায়গায় আর একটা রিপ্লেস করে 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 টোটাল কতগুলো এরকম শব্দ বানানো যাবে সেটা তোমাকে বলছে। এবং এটাকে কি বলতেছি আমরা? বিন্যাস, ঠিক আছে, সাজানো। স্যার এই শব্দটাকে যে সাজাবো, তো এরকম যে মানে পরবর্তী যে শব্দটা সাজাবো সেটা যে নির্দিষ্ট একটা শব্দ হইতে হবে এরকম তো কোনো কথা নেই। না, না এটাই শুধু একটা শব্দ, এটাই একটা শব্দ, না মানে স্যার, এটা এটার তো কোনো অর্থ অর্থ নাই। অর্থ তোমার দরকার নেই, কারণ শব্দ বানাইতে বলছে। শব্দ এক দুই একটার বেশি কি লাগবে, ওয়ার্ড লাগবে, লেটার লাগবে, ঠিক আছে, একটার বেশি লেটার লাগবে শব্দ দিতে হলে। এখানে একটা লেটার হলো সেটাকে আমরা কি বলি? লেটার বলি। আর একটার বেশি হলো সেটাকে ওয়ার্ড বলি। আর অনেকগুলো ওয়ার্ড মিলা হবে সেন্টেন্স, ঠিক আছে। তো এখন আমি ফর্মুলা ইউজ করবো এখানে। ফর্মুলাটা কি? আহ, আমাদের নিয়ম হচ্ছে 1 2 3 4 5টা, টোটাল কয়টা লেটার আছে সেটাকে দেখি। টোটাল লেটার আছে 5টা, ঠিক আছে, টোটাল লেটার 5টা। এখন এই 5টাকে তুমি ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? ভাগ করবা কি করবা না তার উপর কিন্তু আবার কাজ আছে, যে তুমি কেন ভাগ, কখন ভাগ করবা আর কখন করবা না। সেটা হলো, দেখবা যে একটা মান আবার একাধিকবার আছে কিনা, একটা মান একাধিকবার আছে কিনা। এখানে দেখো ডি একবার আছে, এইচ একবার আছে, এ দুইবার আছে। এই জন্য আমরা কি করবো? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো। এটা ভাগ দেওয়ার কারণ কি আছে আমি একটু পরে একটা ছোট একটা মান দিয়ে উদাহরণ দিয়ে দেখাবো। তো এইখানে কত আসে? 5 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের মিনিং আছে, ক্যালকুলেটরে ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়। ক্যালকুলেটর 5, তারপরে শিফট, দেখবো 5 শিফট, তারপরে ডান পাশে উপরের দিক দিয়েই পাবা x-1 লেখা আছে, দেখো এই বাটনটাই ক্লিক করবা। অনেকের ডাইরেক্ট ফ্যাক্টরিয়াল সাইনও আছে কারো কারো ক্যালকুলেটর। তো এইটা করলে দেখো কত হয়, একটু বলো কেউ দিই পারছো কিনা। 5 শিফট এইরকম একটা বাটন আছে, x⁻⁻1, ওই বাটনটাই ক্লিক করো। ওইখানেই দেখো উপরের সাইডে ফ্যাক্টরিয়াল সাইন দেওয়া আছে, এরকম একটা সাইন আর দেওয়া। 120। উপরে আসে 120, আর নিচে 2 এর ফ্যাক্টরিয়াল করলে 2 হবে, তোমার অ্যান্সার হবে 60, ঠিক আছে। স্যার নিচে 2 ফ্যাক্টোরিয়ালটা আসলে কিভাবে? 2 ফ্যাক্টরিয়াল আসছে এই যে এখানে এ দুইবার আছে এই জন্য 2 ফ্যাক্টরিয়াল আসছে। এরকম আরো যদি কোনো মান রিপিট থাকতো তাহলে এটার সাথে গুণ 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 করে করে আসতো। আমরা পাবো আরো সামনে অঙ্ক আরো। আর বুঝি না, আরেকবার একটু বুঝাই দেন। এই যে ঢাকা, ঢাকার মধ্যে লেটার কয়টা? 5টা লেটার। তাহলে এই 5টা লেটার জন্য 5 ফ্যাক্টরিয়াল লিখলাম। আর এই যে দুইবার আছে, এই দুইবার থাকার কারণে এরকম যদি এইচ ও দুইবার থাকে বা ডি দুইবার থাকে, কোনো মান যদি একাধিকবার থাকে সেটা আবার নিচে ভাগ করে দিতে হবে, আর না থাকলে ভাগ যাবে না, ঠিক আছে। মানে 60 আসছে। তুমি এটা ক্যালকুলেটর ছাড়াও করতে পারো। এই যে তুমি 120 যে বের করলা ক্যালকুলেটরে, ক্যালকুলেটর ছাড়াও তুমি 120 বের করতে পারো। কিভাবে? এই 5 ফ্যাক্টরিয়ালের মিনিং হচ্ছে 5 4 3 2 1, 5 এবং 5 এর পূর্বে যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণফলকে আমরা বলতেছি 5 ফ্যাক্টরিয়াল। আর 2 ফ্যাক্টরিয়াল দিয়ে কি বুঝতেছি আমরা? 2, তাহলে 2 এর আগেরটা কত? 1। দেখো এই 2 2 কাটলাম, 1 1 কাটা, এখানে কি থাকে? 3 3 5 15, 4 15 কত? 60। ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, ঠিক আছে। তার মানে মিনিং বুঝছো ফ্যাক্টরিয়াল দ্বারা কি বুঝাইতেছে? ফ্যাক্টরিয়াল দ্বারা বুঝাইতেছে এই সংখ্যা এবং তার পূর্বের যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার গুণফল হচ্ছে, গুণফলকে বোঝানোর জন্য ফ্যাক্টরিয়ালটা ইউজ করা হয়। বুঝতে পারছো? এই এই অঙ্কগুলা কিন্তু তোমাদের জব পরীক্ষায় আসবে, ঠিক আছে। তখন তো তুমি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না, তখন তোমাকে এইভাবে ভাঙিয়ে যোগ বিয়োগ করে কাজ করতে হবে। জব পরীক্ষায় কেন কোশ্চেন হয়, ঠিক আছে। এটা গেল। এখন প্রশ্ন হলো আমি এখানে আসলে 60টা যে হবে, আসলে কি 60টা হবে কিনা সেটা একটু দেখি। এটা দিয়ে দেখবো না, কারণ এটা তো অনেকগুলো হয়ে যাবে। আমরা একটু ছোট মান দিয়ে দেখি। মনে করো একটু ওয়েট করুন।
আচ্ছা, আমরা একটা ছোট একটা মান দিয়ে দেখি। মনে করো এ আর এ বি সি তিনটা লেটার মিলে একটা ওয়ার্ড। এ বি সি তিনটা লেটার, তুমি এটা সহজেই তুমি হাতে কলমে বের করতে পারবো যে কত, মানে ভেঙে ভেঙে কি কি হইতে পারে। এ বি সি একটা, ঠিক আছে, একটা বিন্যাস। আবার বি এ সি এটা একটা বিন্যাস, ঠিক আছে। আবার সি এ বি একটা বিন্যাস, ঠিক আছে, তিনটা বিন্যাস হলো কিন্তু। এরপরে আবার কি হইতে পারে, সি বি এ হইতে পারে, এটা একটা বিন্যাস, এটা 4 নাম্বার। আবার কি হইতে পারে, সি সি তো দুইবার দিছে না, বি সি এ হইতে পারে, ঠিক আছে, এটা একটা বিন্যাস। আবার কি হইতে পারে, এ সি বি। এই 6 ওয়ে ছাড়া আর তোমার কোনো ওয়ে হবে না। এই তুমি যে এইভাবে হাতে করলে এটা কিন্তু সময় অনেক লাগছে না। তো তুমি এটা কিভাবে শর্টকাটে করবা, যেহেতু তিনটা লেটার, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। এই 3 ফ্যাক্টরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত, 3 দুগুণে 6। এই যে আমরা ক্যালকুলেশন করে যে 6 বের করছি, মানে হাতে কলমে যেটা করলাম, সূত্র দিয়ে এই 6 আসছে। বুঝতে পারছি বিষয়টা? আর ভাগ কেন যায় না, কারণ একটা মান তার দুইবার নাই বা তিনবার নাই, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? এই হলো বিন্যাসের কাজ। আচ্ছা, এরপরে আমরা ই করব, কি বলে, পরের ম্যাথমেটিক্সটাকে এই সেম ভাবে কাজ করবো। ম্যাথমেটিক্সটা আমি সেম ওয়েতে কাজ করব। লেটারটা লিখি আমরা এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, এই হলো লেটার, এই সরি ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে তুমি সাজাবা। এখন দেখছো কতগুলা, তখন আমরা দুইটা ইজিলি করছি, তিনটা ইজিলি করে ফেলতে পারি। তারপরে ঢাকার মধ্যে কয়টা ছিল, পাঁচটাই করতে পারি না, আর এটা কেমনে করবো নাকি। এখন এইটাকেও আমরা ওই ফর্মুলাই ফেলবো। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এখানে টোটাল লেটার 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, কি লিখবো 11 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আর নিচে দেখবো আমরা কোনো মান আবার রিপিট আছে কিনা, কে রিপিট আছে। দেখো এই একটা দুইটাই, এটা আমি কি লিখলাম 2 ফ্যাক্টরি। আরো কিছু রিপিট আছে কিনা দেখি, এম কয়বার আছে, দুইবার আছে, তাহলে গুণ 2 ফ্যাক্টরিয়াল। এরপরে আরো আছে স্যার দুইটা টি। দুইটা টি আছে, 2 ফ্যাক্টরিয়াল। এরকম যতগুলো আছে সবগুলো নিচে আমরা ভাগ দিয়ে থাকি। এরপরে আর কিছু আছে রিপিট, এইচ একটা ই একটা, না আর কিছুই নেই। তো এখন এটাকে কি করব, ওই যে আগের মতো 11 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটরে কত আসে বসাবো, অথবা এইভাবে আমরা লিখতে পারি 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল লিখলাম, 8 ফ্যাক্টরিয়াল 8 ইন্টু কত লেখা যায়, 7 6 5 4 3 2 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম, সমস্যা নেই। 2 ফ্যাক্টরিয়াল একটা লিখলাম, 2 ইন্টু 2, এই 2 ফ্যাক্টরিয়াল কাটা, 2 আর 4 কাটলে 2 আর এই 2 গুণে 4 4 কাটা, এগুলো সব গুণ করলে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। অথবা তুমি ক্যালকুলেটরে এইটা উপরে মান বসাবা, নিচে আর অনেক বড় আসে, সংখ্যা আসে। ওইটাকে 2 দিয়ে দিয়ে ভাগ করো, যেটাই আসুক হ্যাঁ, ওইটাই আমার করছি স্যার, অ্যান্সার। ওটা করার পরেই অনেক বড় সংখ্যা। যেটা আসবে ওইটাই অ্যান্সার, যেটা আসবে ওইটাই অ্যান্সার। কত, 49 না, 49 8 9600, এটাই তো আসে নাকি। এসব কতগুলা বই হইতেছে, বুঝতে পারছো বিষয়টা? এই যে আমাদের এই যে মোবাইল নাম্বার গুলা দেখো না, অনেক সময় তো মনে হইতে পারে যে এত মোবাইল নাম্বার কেমনে তৈরি করে। ওরা কি করে, প্রথম ডিজিট গুলা ঠিক রাখে, পরে আরো কয়টা, এখানে তো 3টা না, আরো কয়টা, 8টা ডিজিট। তার মানে দেখো একটা জিনিস, মনে করো আমার নাম্বারই লিখলাম 01676185424, তার মানে কি ওরা এই যে এই 3টা সংখ্যা
বাদে বাকিগুলা কি করে, এই যে পারমিটেশনের সাহায্যে এগুলোকে অটো অটো হয়ে যায়। হ্যাঁ, তো এই কয়টা জিনিস যদি কয়টা করতে পারবা, নাম্বার তৈরি করতে পারবে, সেটা কিন্তু ক্যালকুলেট করে বের করা যাবে। ঠিক আছে, এখানে তো কোনো নাম্বারের রিপিট আছে, কোনো নাম্বারের এই যে রিপিট আছে, দেখো দিকটা আমরা ট্রায়াল দিই তো, দেখি এটা কতগুলো নাম্বার তৈরি করা যায়। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 7 8টা না, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে আবার একটা মান দুইবার আছে নাকি, 2 ফ্যাক্টোরিয়াল আর আছে 8 ফ্যাক্টরিয়াল আছে 40,320। এটাকে 2 দিয়ে ভাগ করো, 40 20,160। দেখছো, তাহলে 20,000 নাম্বার তৈরি করতে পারবে। এরকম নাম্বার আরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এরকম এইগুলোর সাহায্যেই বিভিন্ন কোড তৈরি করে। আচ্ছা, এটা শেষ। তারপরে আমাদের পার্ট বি তে একটা থিওরি আছে যেটা আমরা আলোচনা করে ফেলছি, বিন্যাস ও সমাবেশের পার্থক্য। এখন আমরা যাব হলো, প্রথমে আমরা কম্বিনেশন করবো। হ্যাঁ, সিলেবাসে পারমিটেশন আগে, আমরা কম্বিনেশনটা আগে শিখব। কম্বিনেশনটা একটু ইজি, পারমিটেশনের চাইতে লেখালেখি কম, কম্বিনেশনে পারমিটেশনে একটু লেখা বেশি। যে 1 নাম্বার অঙ্ক শুরু করি আমরা কম্বিনেশন। কম্বিনেশন এটা কিন্তু সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। হ্যাঁ, যেন এটা বাদ দেওয়া যাবে না, মানে এটা তুমি জব পরীক্ষা দিতে গেলেও লাগবে, তখন আবার তোমার কষ্ট করে শিখতে হবে। এই জন্য এইখান থেকে শিখে যাও, বই নিয়ে বসবে, দেখো নিজেই পারতেছেন। কম্বিনেশন আর স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি, যারা স্ট্যাটিস্টিক্স করতেছে প্রবাবিলিটি, তার মানে তুমি এখান থেকে কিন্তু প্রবাবিলিটি পেলা, কম্বিনেশন পেলা, সেট থিওরিও পরীক্ষায় আসে। 3টা চ্যাপ্টার কিন্তু তুমি জব পরীক্ষায় পাইতেছো। তারপরে আবার ওই যে তোমাদের আছে না, ওই কি বলে টাইম ভ্যালু অফ মানি, ওইখান থেকেও কোশ্চেন হয়, কিন্তু অত ইজি দেয় না, অন্য ওয়েতে দেয়, তোমাকে শর্টকাট ফর্মুলা ইউজ করে কাজ করতে হয়। সবগুলোই তুমি পাবা। আচ্ছা, তো আমরা এখন দেখি 1 নাম্বার কোশ্চেনে কি বলছে কম্বিনেশনের। বলছে যে NC6 is equal to NC4, then find N and N এর মান কত সেটা আগে বের করতে হবে। দুইটা কাজ করতে বলছে আমাকে। প্রথমে বলছে N এর মান কত, এটা কি কম্বিনেশন, এই যে সি দেখছে না, কম্বিনেশন। তাহলে আমি কি করব, এটাকে সলভ করার জন্য কম্বিনেশনের সূত্র ইউজ করব। কম্বিনেশনের সূত্র কি, NCR এর সূত্র হলো n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা হলো সূত্র। এই সূত্রে অ্যাপ্লাই করে আমি এটাকে সলভ করব। তো দেখো তো একটু খেয়াল করে, এই যে এইখানে এই জায়গাটায় সূত্রে কি আর, এই জায়গাটা সূত্রে কি আর, আমি যখন ওই সূত্রে ফেলতে যাব তখন এটাকে চিন্তা করব কি আর এর মান, ঠিক আছে, এটা ধরে নিব কি আর, ওই অনুযায়ী কাজ করলে তুমি ইজিলি সলভ করতে পারবে। তাহলে আমরা সূত্র ভাঙি, উপরে কি থাকবে, উপরে তো মিলেই গেছে, কারণ আমার সূত্র এটার সাথে এটা মিলে গেছে, আমার উপরে তো n এর জায়গায় n থাকবে নাকি, n ফ্যাক্টর, নিচে কি হবে আর ফ্যাক্টরিয়াল, আর কোনটা, এই যে নিচেরটা, এই যে নিচেরটা নাকি, আর ওর জায়গায় রিপ্লেস করে দাও, এটা কি হবে 6 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আর এখানে কি হবে n ফ্যাক্টরিয়াল, n মাইনাস 6 ফ্যাক্টরিয়াল। দেখো বুঝতে পারছো না, দেখো এখানে যে দুই জায়গায় আর আছে, আমরা এই দুই জায়গায় 6 লিখছি, বুঝতে পারছি। একইভাবে এখানেও উপরেরটা তো ঠিক মিলে গেছে না, এটার সাথে এটা মিলে গেছে, তো n ফ্যাক্টরিয়াল থাকবে, আর এর জায়গায় 4 হবে, যে 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 জায়গায় আর আছে যেখানে আমরা 4 লিখব। এই পর্যন্ত দেখো বুঝতে পারছো না, জাস্ট আর এর পরিবর্তে আমরা এখানে 6 ছিল 6 বসাইছি, এখানে 4 ছিল 4 বসাইছি, ঠিক আছে। এরপরে আসি, এরপরে আমি এই দুই পাশ থেকে এটা কেটে দিতে পারি না, দুই পাশে সেম ভ্যালু আছে, এটাকে সরায় ফেলি আমরা, সরায় ফেললে আমরা লিখতে পারি, আমরা এই দুইটাকে এক জায়গায় রাখবো, অর্থাৎ কি করা যায়, এটাকে এই পাশে আনি, পুরাটাকে আনবো না, কারণ অনেক এইটার সাথে এটা অনেকটা মিল আছে নাকি, কারণ এখানে n মাইনাস তারপরে ফ্যাক্টরিয়াল, এখানে n মাইনাস তারপরে ফ্যাক্টরিয়াল, তাহলে এই দুইটাকে আমি একসাথে রাখবো আর এই দুইটাকে একসাথে রাখবো, তাহলে এইটাকে আমি উপরে পাঠাবো
আর এই ভ্যালুটাকে আমি এখানে পাঠাবো, আর এখান থেকে কিন্তু এটা কাটা চলে গেছে, দুই পাশ থেকে এটা আমি সরাই ফেললাম। তাহলে এখানে লিখি n-4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এইটা n-6 ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে রাখবো আমরা 6টা উপরে পাঠিয়ে দিই 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? আর আমরা গুণ করছি এবং পুরাটাও নেই নেই, যার সাথে যার মিল আছে অতটুকু নিচ্ছি। আচ্ছা, এরপরে কাজ কি? এটা ইজিলি ক্যালকুলেটরে বের করা যাবে, এটা নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের টেনশন হলো এইটাকে নিয়ে। এইখানে আমি কি করব? n এই লাইনটা আরেকবার বুঝাই দেন না। এই লাইনটা কি করছি আমরা, এইটা নিচেই রাখছি, আর এই ভ্যালুটাকে আমি এই পাশে এটার সাথে এনে গুণ করতেছি। এখানে কিছু নাই কিন্তু, কারণ এই দুটো আমি কেটে দিছি না, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি এইটাই আসবে। আবার এখানে 4 আছে, 4 রেখে দিছি। এই 6টা আমরা এখানে 1 আছে, এই 1 এর সাথে এটা গুণ হয়ে 6 ফ্যাক্টোরিয়াল আসছে। এখন বিষয় হলো এইটা আমি ক্যালকুলেটর ভাগ করে রেজাল্ট বলতে পারবো, সমস্যা নেই, কিন্তু এইটা তো আর ক্যালকুলেটর ভাগ করা যাবে না, কারণ এখানে একটা মান মিসিং আছে। এই এনটা তো আমার বের করতে হবে, ঠিক আছে? এন ছাড়া তো তোমার চাইছি তো এন এর মান না। এখন কি করব? মনে রাখবা, যখন এইখানে নেগেটিভ সাইন থাকবে, এটা থাকুক আর এটা থাকুক, দুইটাই থাকে সবসময়। এখন কি করবো? একটাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ভিন্ন। মনে রাখবা, যখন মাইনাস থাকবে তখন কি করবো আমরা, দেখা আমি পরে নেই, তারপরে বুঝা দিতেছি। n-4 n-5 n-6। স্যার লেখাগুলো দেখা যায় না, একদমই ঘোলা আসতেছে। এখন আমার তো কিছু করার নেই, কারণ হলো নেটওয়ার্ক আর আমার হাতে নাই। এখন আজকে সমস্যা হয়েছে, সকাল থেকেই সমস্যা করতেছে। 6 n-6 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দেখি কত হয়। 6 ফ্যাক্টোরিয়ালকে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করো, 6 ফ্যাক্টোরিয়ালকে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করো, কত হয় দেখো তো। 30 আসবে, 30 আসবে, ঠিক আছে? এরপর আমরা বলবো এটা কিভাবে আসছে, আমরা শেষ করে দিই। এইটা এটা কেটে দিলে আর এই দুটাকে গুণ করে দিই একবারে, বা তুমি চাইলে আরেকটু ভেঙেই করো। আমরা লিখে নিই n-4 ইন্টু n-5 ইজ ইকুয়াল টু 30। এটাকে এটা গুণ করি, n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 4n মাইনাস প্লাস 20 ইজ ইকুয়াল টু 30। n স্কোয়ার মাইনাস 9n ইজ ইকুয়াল টু 30 থেকে 20 গেলে 10 থাকবে। এই 10টাকে আমরা এই পাশে আনি, মিডল টার্ম করি, n স্কোয়ার মাইনাস 9n মাইনাস n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা টার্মটা হয়েছে, দেখতেছি। n স্কোয়ার 5n 4n প্লাস 20 30। এখান থেকে এটা বিয়োগ করলে 10 মাইনাস 10 আর কি 10 দুটো হয় 10n প্লাস। এগুলো কিন্তু ইজি কাজ, কারণ এগুলো আমরা কি করতেছি, এটার সাথে এটা কাটছি, 30-এর 30 রাখছি, এই দুটাকে এখানে প্রেজেন্টেশন করে এটাকে যোগ কি করছি, গুণ করছি, গুণ করে এটা আসছে, যোগ বিয়োগ করে এটা আসছে। এরপরে সর্বশেষ আমরা মিডল টার্ম করছি, 10-এর মিডল টার্ম 10 একে 10, তাহলে 10 আর 1 নিয়ে কাজ করতে হবে, মানে যে n, ঠিক আছে? মিডল টার্ম তো বোঝো নাকি? ওইটার থেকে এখন আমরা কমন, তাহলে মেন হলো আমাদের এই লাইনটা। ওইটা কিভাবে বের করছি সেটা দেখাইতেছি। আমরা এখান থেকে n কমন নেই, n-10 থাকে, প্লাস 1 কমন নিলে n-10 থাকে, ইজ ইকুয়াল টু 0। n-10 আর কি n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি লিখতে পারি, কি লিখতে পারি, n-10 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, অর আমরা লিখতে পারি n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0।
সুতরাং n is equal to 10 আর এখানে n is equal to -1 n এর মান কোনো সময় নেগেটিভ হতে পারবে না বিন্যাসের ক্ষেত্রে এই রেজাল্টটা কোনো সময় নেগেটিভ হবে না বাট n is not equal to -1 তাহলে n এর অ্যান্সার হলো 10 n এর ভ্যালু হলো 10 তুমি যদি চেক করতে পারো আবার তুমি চাইলে 10c6 কত হয় আর 10c4 কত হয় এটা একটু পরে দেখে আমরা আমাদের মেইন যেটা ওইটাকে করে নিই তারপর ওইটারও প্রমাণ করে দিব যেটাকে যে আমরা যে রেজাল্টটা বের করছি সেটা ঠিক আছে কিনা আমরা আগে এতটুকু আগে তুলি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট শেষ হয়ে যাবো হইলো আজকে ইম্পর্টেন্ট ক্লাস বললাম আজকে আরো বেশি মিস করছি এই ইম্পর্টেন্ট বলা যাবে না এখন থেকে যেদিন আমি ইম্পর্টেন্ট বলি ওই দিনই কমে যায় ওইটা চলছে স্যার তোলা শেষ তো? স্যার এত বড় অঙ্ক কেমনে করবেন? শেষ হয়নি এখনো আরেকটা বার কাজ করতে বলছে এই n এর মান বসায় আর একটা রেজাল্ট বের করবো এটা পরে আমরা আগে একটু শেষ করি ওটা সিম্পল কাজ ক্যালকুলেটরের কাজ এটা এইটাই যদি বড় হলো তাহলে কি ম্যাথ তো বড় হওয়ার প্রস্তুতি না আচ্ছা দেখি এখন এইটা কিভাবে আসছে এটা কিভাবে আমি লিখলাম একটা জিনিস মনে রাখবা সেটা হলো মাইনাসের বেলায় এই দুটো কিন্তু দেখতে সেমই প্রায় খালি সংখ্যাটা কি ভিন্ন আছে একটু কিন্তু এখানেও n মাইনাস এখানেও n মাইনাস তোমার কাজ হবে কি সব সময় বড়টার দিকে খেয়াল করা মাইনাস যখন থাকবে তখন কি দেখবো আমরা বড়টার দিকে খেয়াল করবো অর্থাৎ তোমার টার্গেট হবে এই উপরেরটাকে যেভাবে হোক 6 বানাইতে হবে তুমি যদি উপরেরটা 6 বানাইতে পারো তাহলে তুমি এই n-6 ফ্যাক্টরিয়ালের সাথে n-6 ফ্যাক্টরিয়াল বের কাটাকাটি করতে পারবে আমি আবার বলি মাইনাসের সময় কি করব যেই মানটা বড় চেষ্টা করব ছোট মানটাকে ওই বড় মানের মতো বানাতে তাহলে আমরা কাটাকাটি করতে পারবো এছাড়া আমরা কাটাকাটি করতে পারবো না এখন আমি এইটাকে ভেঙে যে এইটা লিখছি এটাকে আদৌ লেখা পসিবল কিনা সেটা একটা মান দিয়ে আমরা দেখাই যে আমি এই জিনিসটাকে যে ভেঙে এইটা লিখলাম এখন এটা যে লিখছি লেখার কারণে মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা একটু দেখবো সেটা হলো একটা মান ধরি আমরা ধরলাম যে n এর মান 10 n এর মান আমরা 10 ধরলাম n এর মান আমরা 10 ধরি বোঝার সুবিধার্থে উপরের লাইনটাতে লাগবে বোঝার জন্য n-4 ফ্যাক্টরিয়াল n-6 ফ্যাক্টরিয়াল এটা ছিল না ওই পাশেটা লাগবে না এটাকে ভেঙে আমি এটা লিখছি n এর মান মনে করে আমি 10 ধরলাম তাহলে 10 - 4 আর নিচে হলো 10 - 6 দেখো তো কত আসে উপরে 6 ফ্যাক্টরিয়াল আর নিচে কত আসে নিচে 4 ফ্যাক্টরিয়াল কত আসে 6 × 5 × 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 30 আসে ঠিক আছে 30 আসে নাকি এটা 30 আসে এটা যদি 30 আসে তো আমরা এইখানে আবার এই 10 বসাই দেখি 30 আসে কিনা কারণ আমরা কি এই মানটাকে ভেঙেই তো এটা লিখছি নাকি নিচেরটা তার চেঞ্জ করে নিচেরটা কত হবে 4 ফ্যাক্টরিয়াল থাকবে 10 এর থেকে 6 বাদ দিলে 10 ফ্যাক্টরিয়াল এখন উপরে দেখবো আমরা যে 30
30 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল হয় কিনা। এখানে আমরা মান বসাই, এখানে কত বসাবো 10 মাইনাস 4। আর এগুলা সাজায় লিখবো কিভাবে? কোনগুলো এইগুলো তো লেখা লাগবে না, এগুলো আমি বোঝার জন্য লিখতেছি যে আসলে এটাকে আমি যেভাবে লিখতেছি এটা কি লেখা পসিবল কিনা। একটা মান ধরে নিয়েছি আমরা 10 ধরে নিয়েছি, তাহলে এখানে 10 যদি বসাই 4, তারপরে 10 মাইনাস 5, আবার 10 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল, আর নিচে 10 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল। আমরা প্রুভ করতেছি যে আমরা যেটা লিখলাম এটাকে লেখাটা পসিবল কিনা, একটা মান ধরে। এখানে কত 6 নাকি, এখানে কত 5, এখানে কত 4 ফ্যাক্টরিয়াল, এখানে কত 4 ফ্যাক্টরিয়াল, এটা কত হয় 30। তার মানে কি আমরা চাইলেই এটাকে এইভাবে লিখতে পারতেছি। এখন এটা শর্টকাটে মনে রাখবো কিভাবে, সেটা হলো যেটা বললাম, যদি মাইনাসের রিলেশন থাকে তখন আমি বড়টাকে টার্গেট করব, আমার ছোট মানটাকে বড় বানাইতে হবে। বড় বানানোর জন্য কি করব, প্রথমে এইটা আমি লিখবো, লেখার পর 1 করে বাড়াবো, 1 করে বাড়াবো। দেখো এই যে 4 হয়ে গেছে 5, কতক্ষণ পর্যন্ত যাবে, আমার বড়টা যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত যাইতে হবে। তাহলে আমি 1 বাড়াইছি, প্রথমটা যেভাবে আছে এভাবে রাখছি, তাহলে আমরা পরেরটাতে যাইতে হলে কি করতে হবে 1 বাড়াইতে হবে। তাহলে 4 এর পরিবর্তে আমি কি লিখছি 5, এরপরে আবার সামনে যেতে হলে কি করতে হবে আরো 1 বাড়াইতে হবে, তাহলে 6 ফ্যাক্টরিয়াল। আমরা তাহলে ফ্যাক্টরিয়াল সাইনটা কখন দিব, যখন আমাদের নিচেরটার সাথে মিলে যাবে, অর্থাৎ বড় মানের সাথে মিলে যাবে, তখন আমরা ফ্যাক্টরিয়াল সাইনটা দিব। বুঝতে পারছি? আরো ক্লিয়ার হবে আরো দুই একটা অঙ্ক করলে, মাত্র ফার্স্ট অঙ্ক তো হয়তো এই জন্য একটু অন্যরকম রাখতে পারি। বুঝতে পারছি? তাহলে আবার বলি যে মাইনাসের সময় বড় মানটাকে টার্গেট করব, আমার টার্গেট হবে এই ছোট মানটাকে এইটার মতো বানানো। তাহলে এইটার মতো যদি বানাইতে হয় তাহলে আমি প্রথমে এইটা লিখবো, যেটা কোশ্চেনে দেওয়া আছে ওটা লিখবো, ওইখান থেকে এক এক করে বাড়াইতে থাকবো। যতই আমি 1 করে বাড়াইতে থাকবো ততই কিন্তু আমার মানটা এখানে 5, 6, 7, মনে করো এখানে 8 আছে, তাহলে কি আমার আরো যাইতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো n-7 n-8 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছি? এখন এটা যে লেখা কারেক্ট সেটাও কিন্তু আমরা প্রমাণ করে দেখাইছি। ঠিক আছে, এটা আমাদের অঙ্ক। এইখানে মানে n এর মান আমরা বের করলাম। এখন আমরা এটারই আরেকটা পার্ট ছিল, সেটা হলো বের করতে বলছে nc3 কত হবে। এই প্রশ্নটা এমন ছিল যে ওই প্রশ্নটা দিয়ে বলছিল এর মান বের করেন, সরি n এর মান বের করেন, এরপরে বলছিল যে n এর মান বের করার পর আমাকে এটা বের করতে বলছে, এটা কত হবে। এখানে যদি n এর মান বসাই দাও, 10 বের করছিলাম না ক্যালকুলেশন করে, একদম অঙ্ক শেষে n এর মান 10 বের করছিলাম, ওই 10টা এখানে বসাই দাও। ঠিক আছে, 10 বসায় ক্যালকুলেটরে দেখো কত আসে। আমরা জানি কি n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল, r মানে 3 ফ্যাক্টরিয়াল, n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের n এর মান হলো 10, 10 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 10 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। স্যার এটা কত নম্বর ম্যাথ? ওইটাই শেষ হয় নাই, মানে n এর মান বের করার পরে এই জিনিসটা চাইছে, n এর মান বের করার পরে আবার এটা বের করতে হবে, এইটা সমান তাহলে কত হবে n এর মান যদি বের হয়। এটা n এর মান আমরা 10 বসে এখন এটাকে সলভ করতেছি। প্রথম অঙ্ক এখন শেষ হয়নি। আচ্ছা, তাহলে উপরে আসে 10 ফ্যাক্টরিয়াল, নিচে আসে 3 ফ্যাক্টরিয়াল, এখানে আছে 7 ফ্যাক্টরিয়াল। আমরা ভাঙি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, এরপর আর যাওয়া লাগবে না কারণ আমার 7 এখানে আছে, কাটাকাটি করা যাবে। তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারো। 3 ফ্যাক্টরিয়ালকে ভাঙতে হবে, 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। এই 7 ফ্যাক্টরিয়াল কাটলাম, 8 এখানে 3 থাকে, এখানে কাটলে 4 থাকে, 3 4 12, 120 অ্যান্সার। অ্যান্সার হবে 120। এভাবেও করা যায়, আরেকটা ওয়ে আছে, এটা ডাইরেক্ট তুমি করে দিবা, 10 ফ্যাক্টরিয়াল রেজাল্ট বসাবা, 3 ফ্যাক্টরিয়াল রেজাল্ট বসাবা, 7 ফ্যাক্টরিয়াল রেজাল্ট বসাবা। 3 ফ্যাক্টরিয়াল রেজাল্ট হলো 6, 7 ফ্যাক্টরিয়াল কত হয় দেখো, 10 ফ্যাক্টরিয়াল কত করে রেজাল্ট বসাই দিতে পারবা, এই একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হলো তুমি এখানে সরাসরি 10 বসাবা, 10c3। হ্যাঁ, 10c3 ক্যালকুলেটরে এইভাবে করবা, 10 শিফট ভাগ 3 দিলেও অ্যান্সার বেরিয়ে যাবে, 120 বেরোবে। দেখো 10 শিফট ভাগ 3 দাও, শিফট ভাগ কেন দিলাম দেখো, এই যে ক্যালকুলেটরে ভাগের উপরে
মানে ভাগ, এই বাটনটার মধ্যে ভাগ সাইন আছে না দেখো, তার এই উপরের দিক দিয়ে দেখো লেখা আছে CNCR, এই লেখাটা আছে দেখো। সবার ক্যালকুলেটর একরকম নাও থাকতে পারে, এই লেখা আছে NCR। কারো ক্যালকুলেটরে সরাসরি NCR এখানে লেখা থাকে বাটনের উপরে, আবার কারো ক্যালকুলেটরে ভাগের উপরে লেখা থাকবে NCR। এই শিব ভাগ দিয়ে কি আনছে, NCR এর ফর্মুলা নিয়ে গেছে। তুমি চাইলে এইভাবেও করতে পারো, প্রশ্ন এটা লিখবা, লেখে এটা লিখবে, ক্যালকুলেটরের উপরে 120 বসাই দিবে। সবগুলো ওই দেখালাম কারণ যে কোনো ওই কাজে লাগতে পারে পরে। একটা অঙ্ক কয়টা ওইতে করা আছে দেখছো? হয়েছে? আমরা আর একটা অঙ্ক দেখবো, 2 পরে দেখবো, 2 একটু আজকে দেখাইলে হয়তো তোমাদের নাও ঢুকতে পারে, এবং পরীক্ষাটা আসবে শিওর, এই জন্যই পরে দেওয়া। মার্কেটিং দের আসবে না, মার্কেটিং দের আসছে গত বছর, বাকিদের আসার পসিবিলিটি 99%। 2 নাম্বারটা সেটা আমরা নেক্সট ক্লাসে শুরুতেই করাবো অঙ্কটা, আজকে 3 নাম্বার করে শেষ করে দিব। 3 নাম্বারটা করতে গেল তো আমার কোশ্চেন তো বড়। স্যার তাহলে যে ক্যালকুলেটরে ডাইরেক্ট স্যার করে দিলি তো হয়। হ্যাঁ হবে, এত বড় অঙ্ক না করে দিও, সমস্যা নেই। যদি এইটা প্রথমেই এইটা চাইতো তাহলে তুমি কিন্তু ভাঙে করতে হবে, কারণ এক লাইনে অঙ্ক করলে কিন্তু অ্যান্সার দিবে না। অথবা পার্ট এর জন্য যদি বলে যে n এর মান যদি 10 হয়, NC3 এর মান কত, তাহলে তুমি এভাবে করবা। কিন্তু যদি কি হয় যে বড় অঙ্ক আসছে এবং শুধু এইটাই চাইছে, তখন তুমি ভেঙে করবা। কিন্তু এই অঙ্কটা এমনিতেই কিন্তু আগে একটা পার্ট করে ফেলছে, তো তুমি শর্টকাটে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর একটা অঙ্ক করে আমি শেষ করে দিই। কোশ্চেনটা আমি বলি, তোমরা একটু শোনো, কোশ্চেনটা একটু বড়, আমার নেক্সট ক্লাস থেকে ওই স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে কোশ্চেনগুলো, মনোযোগ দিয়ে শুনলেই হবে। বলছে ফ্রম অ্যান এক্সামিনেশন, তোমাদের পরীক্ষায় কিন্তু বাংলা ইংলিশ 2 ভার্সনই দেওয়া থাকবে। পরীক্ষার হলে অনেকে দেখবা বাংলা অ্যান্সার করতেছে, অনেকে ইংলিশ অ্যান্সার করতেছে। তো অঙ্ক ম্যাথ সাবজেক্টটা আসলে ইংলিশে দেওয়াই ভালো, পরবর্তীতে ভালো কাজে আসবে। প্রশ্নে কিন্তু বাংলা আর ইংলিশ দুইটা কোশ্চেনই দেবে। তুমি যদি মনে করি ইংলিশ বুঝতেছো না, তুমি পৃষ্ঠা উল্টে বাংলা ভার্সনটা দেখে নিবা যে বাংলায় কি বলছে, তুমি অঙ্ক ইংলিশেই করো, সমস্যা নেই। For an examination, a candidate has to select 7 subjects from the 3 different group. কি বলতেছে যে 3টা গ্রুপ আছে, গ্রুপের আবার নামও দিয়ে দিছে ABC। 3টা গ্রুপ, 3টা গ্রুপে টোটাল 7টা সাবজেক্ট কি করবে, সিলেক্ট করবে। বিভিন্ন পরীক্ষার্থী আছে, তাদের 3টা গ্রুপ দিয়ে দিছে, যে মনে করো A একটা গ্রুপ, B একটা গ্রুপ, C একটা গ্রুপ, 3টা গ্রুপ দিছে। এবং এখান থেকে ক্যান্ডিডেটটা কি করবে, কয়টা সাবজেক্ট সিলেক্ট করবে বলছে, 7টা সাবজেক্ট সিলেক্ট করবে। এখনো কিন্তু আমরা জানি না যে কোন কোন গ্রুপে বা কোন পার্টে কতগুলো কোশ্চেন আছে বা সাবজেক্ট আছে। বুঝতে পারছি কি বলছি? বলছে যে ABC 3টা গ্রুপ, 3টা গ্রুপ থেকে কি করবে, একজন ক্যান্ডিডেট 7টা কোশ্চেন সিলেক্ট করবে। তারপরে বলছে the 3 group A B C contain 4 5 6 সাবজেক্ট রেসপেক্টিভ। তাহলে এই যে A গ্রুপ কয়টা সাবজেক্ট বহন করতেছে, 4টা। B গ্রুপে কয়টা সাবজেক্ট আছে, 5টা। আর C গ্রুপে আছে 6টা। এরকম শর্তে দিয়েছে যে A গ্রুপে 4টা আছে, B গ্রুপে 5টা আছে, C গ্রুপে আছে 6টা। তোমার টোটাল সাবজেক্ট কয়টা সিলেক্ট করতে হবে, 7টা। তুমি কার থেকে কয়টা নেবা সেটাও কিন্তু এখনো বলে নাই। টোটাল তোমার সাবজেক্ট কয়টা আছে, 4 5 9, 9 আর 6 কত, 15, মোট 15টা সাবজেক্ট আছে। তুমি কার থেকে কয়টা নিবা সেটার ডিরেকশনটা আমার এখানে আবার দিয়ে দিতেছে। In how many different way can a candidate make his selection if he has to select at least 2 subjects from each group? তুমি সবার থেকেই নিতে পারবা, কিন্তু তোমার একটা শর্ত দিয়েছে, সেটা হলো তুমি কোন গ্রুপ থেকে 2টার কম নিতে পারো, তোমার অবশ্যই 2টা নিতে হবে। তুমি এইখান থেকে নাও, এখান থেকে নাও, আর এখান থেকে যেখান থেকেও নাও, তোমার একটা গ্রুপে কমপক্ষে 2টা থাকতেই হবে। বুঝতে পারছি কি বলছি? যেই গ্রুপ থেকেই নাও না কেন, তোমাকে 2টা রাখতেই হবে। তাহলে আমি এইভাবে দেখাইতে পারি, এটাকে একটা যদি আমি বক্স আকারে দেখাই, একটা আমরা বক্স আকারে করলাম।
এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, তিনটা গ্রুপ। গ্রুপ এ তে 4টা সাবজেক্ট আছে, গ্রুপ বি তে 5টা সাবজেক্ট আছে, গ্রুপ সি তে 6টা সাবজেক্ট আছে। এটা কোশ্চেনে বলে দিছে। আর আমরা এখানে ওয়ে দেখবো যে কতগুলো ওয়েতে আমরা ওই 7টা সাবজেক্ট নিতে পারি। তাহলে ওয়ে নাম্বার 1, 1 নম্বরে আমি কি করতে পারি? আমাকে বলছে সর্বনিম্ন 2টা রাখতে হবে একটা গ্রুপে। তাহলে আমি প্রথমে 2টা নিলাম। তুমি চাইলে এখানে 2টা নিতে পারো, এখানে 2টা, তোমার ইচ্ছা। তোমার এইখানে হলো মেন্টাল এবিলিটির কাজ, অর্থাৎ তোমার মানসিক দক্ষতা কেমন সেটা যাচাই করা যাবে। সেটা হলো তোমার এখানে কমন সেন্স থাকতে হবে একটু, যে আসলে কিভাবে কি করবো আমি। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিসের উপরে হয়ে যাবে। তা আমার সর্বনিম্ন রাখতে বলছে কয়টা? 2টা। তা আমি প্রথম অপশনে 2টা রাখলাম। 2টা যদি রাখি আমার কিন্তু টোটাল বানাইতে হবে 7টা। তুমি যেই ওয়েতেই যাও তোমাকে 7টা বানাইতে হবে। আমি এখান থেকে 2টা নিলাম, এখান থেকেও 2টা নিলাম। 7টা বানাইতে হলে আমার আর কয়টা লাগবে? আমার আরো 3টা লাগবে। বুঝতে পারছি কি বলছে? তোমার মনে হতে পারে না আমি 3টা দিয়ে শুরু করবো, করো, সমস্যা নেই। যত ওয়ে করা যাবে আমরা সবগুলি দেখবো। হ্যাঁ, তা আমরা পরের চিন্তা করলাম যে না আমি এখান থেকে একটা বাড়াবো, 3টা নিব। ঠিক আছে, একটা বাড়াই দিলাম। এখানে মনে করো আমি আর বাড়াইলাম না, 2টাই রাখলাম। এখানে 5টা, আমার আরো কয়টা লাগবে? 2টা লাগবে। আবার চিন্তা করলাম যে আমি এইভাবে নিব না, আমরা অন্যভাবে সিলেক্ট করব। এরকম তোমার চিন্তায় যতগুলো আছে সবগুলো এখানে দেখাইতে হবে। 3 নাম্বার আমি চিন্তা করলাম যে এইখানে আমি 3টা নেই, এখানেও 3টা নেই, 6টা। তোমার বানাই দেবে কিন্তু 7টা। তার মানে কি তুমি কোনোভাবেই 2টা গ্রুপে 3টা করে নিতে পারবা না। বুঝতে পারছি কি বলছো? মানে এই তুমি চাইলে 2টা গ্রুপে 3টা দিনে নিতে পারবা না, কারণ তুমি যদি এইখানে 3টা নাও, এইখানে 3টা নাও, তাহলে তোমার কোশ্চেন থাকে একটা, অন্য একটা গ্রুপে অবশ্যই একটা করে যাবে। তার মানে কি তুমি যতভাবেই সাজাও না কেন কোনো জায়গায় দুইটা গ্রুপে কোনো সময় 3 দেখাইতে পারবা না। 3 দেখালে আর একটা অপশনে 1 আসে পড়ে, কিন্তু তোমার শর্ত দিতে 2টা থাকতে হবে। তার মানে তুমি এই কম্বিনেশনে এই ওয়েতে নিতে পারবা না। তাহলে কি করা যায়? যে আমি এখানে একটু চেঞ্জ করি, এখানে 2টা নেই, এখানে 3টা নেই, এখানে 2টা নেই। এখানেও কিন্তু 7টা হয়েছে, কিন্তু কারোর সাথে কিন্তু মিল নাই। মিল আছে? এমন ভাবে সাজাইতে হবে আবার যাতে মিলা না যায়। হ্যাঁ, আর কোনো ওয়ে আছে কিনা দেখি তো। আর 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 কি আছে একটু চিন্তা করো। আমরা যদি এখানে 3 তো নিছি, 3 2 না, হয়ে গেছে। এখানে 3, এখানে 3, এখানে, হ্যাঁ, আর হবে না। তোমার ওই যে কনফিউজ থাকবে যে আরো হবে কি না হবে, তখন কি করো? তুমি আশেপাশে জিজ্ঞেস করো। তখন যদি দেখা যায় ওদের 2টাই হয় নাই, তখন তার এক সমস্যা নেই। 3টার বেশি কেউ করতে পারবে না এখানে, কারণ 3টা এর বাইরে নাই। ঠিক আছে, তো এখন আমরা একটু কাজ করি, সেটা হলো এটা তো আমরা সাজালাম। হ্যাঁ, এটাকে এখন সূত্রের মাধ্যমে এটাকে সলভ করবো। প্রথমে কি করলাম, এটাকে সাজায় নিলাম, তারপরে আমি একটু চেক করে নিই আমার ভুল তার এক সমস্যা মনে হয় না, ভুল হবে, তারপরে চেক করি। কোশ্চেনটা ছিল হলো পরীক্ষার, না 7 জন টিকা আছে কি কে জানি, মনে হয় না তো আছে, না পাইছি। ঠিক আছে, এটা সাজায় লিখবো কিভাবে? প্রথমে একটু লিখতে হয়। 3 নাম্বার কোশ্চেন ছিল এটা। লিখবো 7 সাবজেক্ট সিলেক্ট ইন দা, ওই যে সিলেক্ট লেখা আছে দেখছো, সিলেক্ট। আর বলছি এটা সিলেকশন করা কার কাজ? কম্বিনেশনের কাজ। এটা আমি এই অঙ্কটা কিসের? কম্বিনেশন। সাবজেক্ট সিলেক্ট ইন দা, কোশ্চেনে সিলেক্ট লেখা আছে 7 সাবজেক্ট সিলেক্ট ইন দা ফলোইং ওয়ে। ফলোইং ওয়ে, এই ওয়েতে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। এখন এখানে রেজাল্টটা কত আসে, টোটাল ওয়েটা কত আসে সেটা করি। তো আমরা ওয়ে 1 লিখি। ওয়ে 1 এ কম্বিনেশন করছি কেমন দেখো তো। ওয়ে নাম্বার 1 এ কি করছি, একটা লেখা বুঝলেই তোমার এই এই রিলেটেড কম্বিনেশনের যতগুলো অঙ্ক আছে সবই এটার কাজ সেম। এই যে এখন যেগুলো লিখবো সবগুলো অঙ্কের মধ্যে কম্বিনেশনে এইভাবে লিখতে হয়। খালি পার্থক্যটা কোন জায়গায়, এই বক্সটাকে সাজানো, এই বক্সটাকে সাজানো এখানে পার্থক্য। কিন্তু নিচের যে আমি এখন যে লেখাটা লিখবো সবগুলো কম্বিনেশনের অঙ্কের মধ্যে সেম কাজই করা হবে।
প্রথম ওয়েতে তুমি কি করছো, 4টা থেকে কয়টা নিছো, 2টা, এবং কি করতেছো, সিলেকশন অর্থাৎ কম্বিনেশন। তাহলে তুমি কি লিখবে, 4C2 ইনটু, এখানে 5টা থেকে নিছো 2টা, 5C2, এখানে 6টা থেকে নিচে 3টা, তাহলে 6C2। এটা রেজাল্ট কত আসে ক্যালকুলেটর ডিরেক্ট করে ফেলবো, কারণ অত ভেঙে করলে সময় অনেক নষ্ট হবে। ডিরেক্ট কিভাবে করবা, ওই যে 4C/2 ইন্টু 5C/2 ইন্টু 6, এটা 3 হবে, 6C/3 দিয়ে ইকুয়াল দিবা, রেজাল্ট বেড়ে যাবে। একটু ট্রায়াল দাও তোমরা। পরেরটা হবে কি, 4, 4টা থেকে তুমি 3টা নিছো ওয়াই নাম্বার 2-তে, তাহলে 4C3, 5C2, এখানে 6C2, 6C2। 3 নাম্বার ওয়েতে কি করছো, 4টা থেকে 2টা নিছো, 4C2, 5C3, 6C2, টোটাল যোগ করলাম, আমাদের অঙ্ক শেষ। দেখ কত কি করছো, 5C2, এটা কত, যে একটা দেখে যে এরকম দেখবা, 4 শিফট/2 গুণ 5 শিফট/2 গুণ 6 শিফট। খাতায় পাশে লিখে রাখো, আবার কয়দিন পরে ভুলে যাবে এটা কেমন বের করছি না। খাতায় পাশে লিখে রাখো ক্যালকুলেশন কিভাবে করছি, একটা লিখে রাখলে হবে, এইটার রেজাল্ট এখানে বসবে। তোমরা বাসায় একটা অঙ্ক ট্রাই করো, হ্যাঁ, 4-5 দুইটা, এই দুইটা একটু ট্রাই করো, দেখি আসলে পারো কিনা, দেখি কারের মেন্টাল এবিলিটি কেমন, দেখবে। 4 তো আমার আইসা পড়ছে। 4ও তোমার আসছে, হ্যাঁ 4ও তোমার আসছে। তুমি 5 দেখবা আর বাকিরা 4-5 দেখবা। প্রশ্ন একদম হুবহু আর কমন করছে। উপরেরটা 1200 আছে। 1200, হ্যাঁ, তারপরটা 900, পরেরটা 900 না, পরেরটা 600, পরেরটা 900, মানে টোটাল 1500, 2500, 2700 আসবে। হ্যাঁ, টোটাল অ্যান্সার 2700, টোটাল অ্যান্সার 2700। শেষ, টোটাল 2700 হবে অ্যান্সার। কমপ্লিট।